নিচ্ছি এখানে। আমি গরু মাংস এভাবে কেটে নিচ্ছি, যতটুকু পিস করতে হয় সেভাবে পিস করে নিব। এখানে আমি অনেক ধরনের মাংস একসাথে দিব, তবুরকের মাংস, গরুর মাংসের সাথে সাথে আমি এখানে তিলিও দিব, কলিজা, ফেসকা। জানেন আপনারা পুরো গরুর থেকে 5 ধরনের মাংস দিয়ে তবুরকের মাংস রান্না করা হয়। এইভাবে করে আপনারা তবুরকের মাংস অথবা আপনারা শুধু গরুর মাংস দিয়ে গরুর মাংসের রেজালাও সেম রেসিপি দিয়ে বানাতে পারেন। তবুরকের মাংস রান্না করার জন্য আমি প্রায় 1 ডেকচি মাংস নিয়ে নিয়েছি। এখানে 5 কেজির মতো মাংস হবে, 5 কেজির মতো হবে। তো চলুন তাহলে কি কি মশলা দিয়ে আমি এটা মাখছি। আপনারা যারা হাতে মাখানো গরুর মাংস রান্না করেন সেটা কিন্তু অনেক দারুণ হয়। তো আমারও খুব পছন্দ হাতে মাখানো গরুর মাংস রান্না। তো এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে দেখাবো নাকি আপনারা আন্দাজে ঢালবেন? তো আপনারা মেজারমেন্ট কাপ ছাড়া নর্মাল টেবিল চামচও ইউজ করতে পারেন। তো আমি যেহেতু তবুরকের মাংস ফ্রেশ মাংস, অনেক বেশি চর্বি আছে আমাদের গরুটার মধ্যে, সেজন্য আমি 1/2 কাপ অয়েল নিয়েছি। বেশি অয়েল নেওয়ার দরকার নেই, এটা সরিষার তেল। অবশ্যই আপনারা সরিষার তেল দিয়ে রান্না করবেন। আর স্পেশালি আপনাদেরকে আমি দেখাচ্ছি যে সরিষার তেলটা ব্যবহার করবেন সেটা হচ্ছে এই রাঁধুনি সরিষার তেল। আমি সব সময় সব ধরনের মাংসে, বিশেষ করে গরু এবং ছাগল রান্না করি রাঁধুনি সরিষার তেল দিয়ে। আর আমার সব মশলাগুলো কিন্তু রাঁধুনি মশলা। আপনারা রাঁধুনি মশলা ব্যবহার করতে পারেন আর অন্য মশলা ব্যবহার করতে পারেন, তবে সরিষার তেলটা অবশ্যই রাঁধুনি দিয়ে ব্যবহার করবেন। আমরা বিদেশে থাকি, দেশীয় মশলা এবং দেশীয় তেল ইউজ করতে খুব ভালো লাগে। এখন আমি প্রথমে যারা নতুন রান্না শিখছেন অথবা যারা ব্যাচেলার ভাই বোনরা আছেন আর নতুন বিবাহিত দম্পতি, ওনারা কীভাবে রান্না করবেন সেটা আমি আপনাদেরকে শেখাচ্ছি। প্রথমে সরিষার তেল দিলেন, তারপরে এবার হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আপনি যতই ভিডিও দেখেন মেজারমেন্ট চামচ বা এরকম চায়ের চামচ ব্যবহার করে হলুদের গুঁড়ো দেওয়ার পরেও যারা নতুন অবস্থা তারা কীভাবে বুঝবেন আপনার হলুদটা সম্পূর্ণ হয়েছে কি না। দেখুন, এই এখন হলুদের গুঁড়ো দিয়েছি 1 চামচ। আমার তো অভিজ্ঞতা আছে, আর যাদের নাই তাদের জন্য এই স্পেশাল এই টিপসটা। যখন আমি নতুন বউ হয়ে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে, তখন আমার শাশুড়ি আমাকে এভাবে শিখিয়েছে। হলুদের গুঁড়ো দেওয়ার পরে যে কোনো তেল ব্যবহার করতাম, তখন এমন কোনো কথা ছিল না সরিষার তেল। আমি এখন সরিষার তেল দিয়ে রান্না শুরু করে দিয়েছি আজকে, সেজন্য সরিষার তেলের কথাই বলছি। আপনি এখানে যে কোনো তেল ব্যবহার করতে পারবেন। দেখেছেন হলুদের গুঁড়ো দেওয়ার পরে হলুদ রঙটা আসেনি, তার মানে আপনার হলুদটা ঠিকমতো হয়নি, আরও দিতে হবে। তাহলে আরও 1 চামচ দিচ্ছি। এটা একটা গুরুত্বপূর্ণ টিপস, যারা নতুন রান্নাবান্না করছেন তাদের জন্য বেশি বেশি দরকার। হলুদের মেজারমেন্টটা আপনার ঠিক হয়েছে কি না সেটা বুঝতে হলে প্রথমে তেলের সাথে তেল দেওয়ার পরে হলুদ দিবেন, তারপরে মাখার পরে দেখবেন কালারটা হলুদ রঙের এসেছে কি না। যদি আসে তাহলে বুঝবেন আপনার পারফেক্ট কালার এসেছে। এইভাবে আমি রান্নাটা শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে। আমার শাশুড়ি এখন দুনিয়াতে বেঁচে নেই, আর এখনও হলুদ রঙ হাসেনি, তাহলে আরও 1/2 চামচ দিই, মোট দিচ্ছি 2.5 চামচ। তাহলে এখন কালারটা ঠিক মতো চলে এসেছে। আমার মরিচের গুঁড়োটা হচ্ছে রাঁধুনি মরিচের গুঁড়ো, অসম্ভব ঝাল। যারা ঝাল বেশি পছন্দ করেন তারা বেশি করে দিবেন, যারা ঝাল কম পছন্দ করেন তারা কম দিবেন। আমি 3-4 চামচ দিলাম। তারপর ধনের গুঁড়ি দিচ্ছি, মশলা বেশি দেওয়ার দরকার নাই, যেহেতু ফ্রেশ মাংস তবুরকের মাংসতে মশলা কম দিলেই ভালো। 2-4 চামচ দিলাম ধনিয়ার গুঁড়ো, 1-4 চামচ দিলাম জিরার গুঁড়ো। হো লবণ তো দিলে একদম ভুলে গেছি, লবণ দিয়ে দিচ্ছি। তারপরে এখন এখানে দেখুন কিছু মশলা নিয়েছি। এখানে কয়েকটা সবুজ এলাচ নিলাম, এগুলো একটু চিড়ে দিয়ে দিচ্ছি আমি এখানে। এভাবে আঙ্গুল দিয়ে চিড়ে এভাবে করে দিয়ে দিবেন, বাকিগুলো আমি দিয়ে দিব। তারপর এখানে লং দিচ্ছি 5-6টা, তেজপাতা 2টা, দারচিনি। আর এখানে যে বিশেষ মশলাটা বানাবো সেটা হচ্ছে বড় এলাচ কালো রঙের, একটা জয়ত্রী আর জায়ফল জয়ত্রী, 3টা মিলিয়ে
আপনারা তেলেও গুঁড়ো করতে পারেন অথবা পানি দিয়ে বেটে নিতে পারেন, যা আপনাদের ইচ্ছা। তার মশলা যেগুলো আমি গুঁড়ো ব্যবহার করেছি সেগুলো আপনারা যদি পুড়ে যাওয়ার ভয় লাগে তাহলে একটু পানি মিশিয়ে ব্যবহার করতে পারেন। যেহেতু মশলা মাখানো সেজন্য আমি আর গুঁড়োগুলো ডাইরেক্ট ঢেলে দিলাম, এখানে পানি মিশানোর দরকার নাই। তো সবগুলো ভালো করে মেখে এখন চুলার উপর দিয়ে দেবো। এই ভালো করে আমার আগে অনেকগুলো ভিডিও আছে এভাবে মাখানো মশলা দিয়ে রান্না করা গরুর মাংস, খাসির মাংস অত্যন্ত সুস্বাদু হয়। এটা সর্বজন স্বীকৃত, শুধু আমি বলছি না, তো সবাই বলে। তো দেখুন পুরোপুরি মাংসটা এক একটা মশলা, প্রতিটা মশলা যেন মাংসের গায়ে ভালো করে লাগে, এবার সুন্দর করে। ঠিক আছে, এখন আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজের একটা বড় পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে ছোটো ছোটো দুটা পেঁয়াজ দিতে, বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নাই। ফ্রেশ মাংসে বেশি পেঁয়াজ না দিলে ভালো, পরে থকথকে হয়ে যাবে। একটা পেঁয়াজের অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি বাগার দেওয়ার জন্য। বাস এখন এই যে আমার মশলা মাখানো হাতটা একটু ধুয়ে দিচ্ছি, তাহলে কিন্তু মজা বেশি হয়। এখন ঢাকনা দিয়ে চুলার উপর উঠিয়ে দিব। তুলে দিয়েছি তম্বুরকের মাংস। বাংলাদেশ হলে আরও অনেক বড় বড় ডেকচিতে করে রাঁধতে হতো, এখানে খাওয়ার মানুষ নাই, সেজন্য একটু মিডিয়াম ডেকচিতে বসিয়ে দিয়েছি। প্রথমে চুলাটা বড় আছে থাকবে, এরপরে 10-15 মিনিট পরে এরকম বড় আছে থাকার পরে আবার এসে আপনাদের সাথে দেখাবো আঁচ কমিয়েছি নাকি এই আছে রেখে দিয়েছি। বড় আছে রেখে চলে গিয়েছিলাম, 15 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন কি পরিমাণ পানি উঠছে ভিতর থেকে, ফ্রেশ মাংস। এই সময় একটু চতুর্দিকে নেড়ে চেড়ে সুন্দর করে কাঠি দিয়ে চুলাটা মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে রেখে দিব আরও 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে চলে আসলাম, দেখি ও অনেক পানি উঠে গেছে। চুলা কিন্তু মিডিয়াম আঁচেই আছে, এখনও গরুর মাংস সিদ্ধ হয়নি। একটা সুন্দর কালার এসেছে, গরুর মাংসটা অনেক শক্ত, এতক্ষণ হওয়ার পরেও কিন্তু সিদ্ধ হয়নি। এই পর্যায়ে একটু টমেটো দিয়ে দিই কয়েকটা, আর এখানে 2টা গোটা রসুনও দিতে পারেন। গোটা রসুনগুলো দিলে খেতে অনেক ভালো লাগে। যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যায় মাংস, তারপরে যখন ওই রসুনগুলো তুলে তুলে ভাতের সাথে খাবেন অত্যন্ত মজা লাগে। এই অবস্থায় আপনার বানানো যে মশলাটা ছিল, স্পেশাল মশলাটা বানিয়েছি, সেখান থেকেও 1 চামচ এখন দিয়ে ফেলবো। পরবর্তী সময় বাকিটা বাগার দেওয়ার পরে আবার দিব। একটু ঢাকনা উল্টিয়ে দেখি, এখনও কিন্তু আমি কোনো পানি দিইনি এখানে গরুর মাংস। যে এই অবস্থায় লবণটা একটু দেখে দেখলাম লবণটা কীরকম হয়েছে, আর 2টা রসুন গোটা গোটা এরকম দিয়ে দিব। আপনারা চাইলে এগুলো প্রথম দিকে দিতে পারেন, কিন্তু এখানে বেশি সেদ্ধ হয়ে যাবে, সেজন্য আমি এখন দিচ্ছি। এখন দেওয়ার পরেও কিন্তু সেদ্ধ হয়ে যাবে অনেকটা, আর প্রথম দিকে দিলে একেবারে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো। আপনারা চাইলে প্রথম দিকেও দিতে পারেন। লবণ হয়েছে নাকি একটু দেখি, হ্যাঁ লবণ তো হয়েছে বরাবর। আর একটু লবণ দিই, লবণ একটু কম হয়েছে মনে হচ্ছে। আর একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ফেলে রাখবো আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি আবার আসবো। মিনিট পরে ফেরত আসলাম, পুরোপুরি সিদ্ধ হয়েছে, খুব সুঘ্রাণ বেরোচ্ছে। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, আর একটা মাংসের তবরুক। এটা রুটি, পরোটা, পোলাও, সাদা ভাত, নান রুটি, বাকরখানি যে কোনো কিছু দিয়ে খেতে অসম্ভব সুস্বাদু। এখন গরম হয়ে গেছে, ঢেলে দিচ্ছি পেঁয়াজ আর রসুন। এটা লাল হয়ে গেলে 2টা শুকনো মরিচ দিয়ে আমি বাগারটা মেরে দিব। এই বাগারটা না দিলে কিন্তু ভালো লাগবে না, যেহেতু এটা মাখানো মাংস, সেজন্য বাগারটা কিন্তু জরুরি। রসুন দিয়ে এভাবে বাগার দেওয়ার সময় যখন এই রসুন আর পেঁয়াজ একেবারে লালচে কালার হয়ে যাবে, এখনো লাল রঙের হয়নি, লাল রঙের হয়ে যাবে, তখন এই যে ঘরে বানানো যে স্পেশাল মশলাটা আপনাদেরকে দেখিয়েছি আগে, সেই স্পেশাল মশলা থেকে 1 চামচ এভাবে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে তাহলে বাগার দিয়ে দিচ্ছি এখানে। অনেকে কিন্তু সরিষার তেল দিয়ে ঘি দিয়ে রান্না করে, আমি পছন্দ করি না। আপনারা চাইলে এই ক্ষেত্রে ঘিও দিতে পারেন 2 চামচ সরিষার তেলের সাথে,
আর সরিষার তেল বাগারে পরে আমি শুধু সরিষার তেল দিয়ে রান্না করেছি। তো গরুর মাংসের লুক অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুঘ্রাণ বেরোচ্ছে, যেহেতু ঘরে বানানো একটা মশলা দিয়েছি। তাহলে বেশি বেশি করে আপনারা রেসিপি বানাবেন এবং খেয়ে দেখবেন কতটা মজা হয়েছে, তারপরে আপনারা পোস্ট দিবেন। ওকে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।